আচ্ছা, আমাদের কিছু টপিক বাকি ছিল, তো সেগুলো আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে সরল দোলক। তো আমরা যদি লিখি সরল দোলক, আচ্ছা সরল দোলক কি? মনে করো যে একটা বস্তু আছে, ওই বস্তুটাকে আমি একটা সুতা দ্বারা যুক্ত করছি। এখন সুতা দ্বারা যখন যুক্ত করছি তখন বস্তুটাকে আমি কি করতে পারবো? ঘুরাইতে পারবো এইভাবে। তা আমি মনে করো বস্তুটাকে এইভাবে রাখলাম এবং এইরকমভাবে ঘোরাচ্ছি। হ্যাঁ, এইভাবে ঘোরাচ্ছি। তার মানে এই জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে আমার সরল দোলক। এখন সরল দোলকের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তোমার সুতা আর একটা হচ্ছে তোমার বস্তু। যে বস্তুটা সেটাকে আমরা বলবো হচ্ছে বব। হ্যাঁ, তো এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশন পাবো। মনে করো যে এইভাবে তোমার সরল দোলকটা এইভাবে ঘুরতেছে। আচ্ছা, তো ঘুরে এই পজিশনে একটা আসতে পারে সরল দোলকটা, আবার এরকম একটা পজিশনে থাকতে পারে, বা মধ্যবর্তী যে কোনো একটা পজিশনেও থাকতে পারে। এখন যেই পজিশনে থাকুক না কেন, আমাদের যান্ত্রিক যে শক্তি অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি, এই দুইটাই সব ক্ষেত্রে কী হবে? সেম হবে। তো সর্বোচ্চ বিন্দুতে মনে করো যে এই যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরে আর সরল দোলক কী করতে পারে না? দুলতে পারে না। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের হাইয়েস্ট বিন্দু। তো এই যে প্রথম যে আমি তোমাকে দেখালাম যে স্ট্রেট বরাবর যেটা আছে, এটা ক্ষেত্রে যদি আমি কল্পনা করি, তাহলে এখান থেকে আমরা কয়েকটা ইনফরমেশন পাবো। কি ইনফরমেশন? এখানে যে সুতার ভর এবং ববের ব্যাসার্ধ নিয়ে যে জিনিসটা আমার গঠিত হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য। এখন কার্যকরী দৈর্ঘ্য আমার তাহলে কি? সুতার দৈর্ঘ্য এবং ববের ব্যাসার্ধের সমন্বয়ে গঠিত। আচ্ছা, তো বব কোনটা? এই যেটা বব। এখন ববের একটা ব্যাসার্ধ থাকবে, সেটা হচ্ছে এতটুকু অংশ। ঠিক আছে, আর এই যে অংশটা আছে এটা হচ্ছে তোমার সুতার দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা কি পেলাম? কার্যকরী দৈর্ঘ্য এল প্লাস আর, ছোট এল প্লাস আর। ঠিক আছে, এই যে অংশটা এটাকে আমরা বলবো হচ্ছে ঝুলন বিন্দু। এই যে মনে করো যে তোমার ঝুলন বিন্দু থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পরিমাণে আমার সুতরাং দুলছে, তো যে অ্যাঙ্গেল পরিমাণে দুলছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কি? কৌণিক বিস্তার। ঠিক আছে, এটাকে আমরা বলবো কি? কৌণিক বিস্তার। আচ্ছা, আর এই যে অংশটা যেটা একবারে প্রথমে আমি আঁকছি, এই অবস্থানটা কি? আমার সাম্য অবস্থান। ঠিক আছে, এরপরে এই সাম্য অবস্থান থেকে আমার কি করবে? সুতোটা এইরকমভাবে দুলতে থাকবে। আচ্ছা, আর সর্বোচ্চ অবস্থান যেখানে আছে তোমাকে দেখাইছিলাম এইটা, এই সর্বোচ্চ অবস্থানে আমার কি হবে? সুতাটা তো এরকমভাবে দুলবে, দুলতে সর্বোচ্চ অবস্থানে এসে তার বেগ কী হবে? শূন্য হবে। আবার আস্তে আস্তে কী হবে? তার বেগ বৃদ্ধি পাবে, সাম্য অবস্থান যেয়ে তার বেগ হবে সর্বোচ্চ। আবার এই পাশে উঠবে, তখন কী হবে? তার যখন সবথেকে উপরের বিন্দুতে উঠবে তখন আমার বেগটা কী হয়ে যাবে? শূন্য। তার মানে এই যে সবচেয়ে উঁচু যে বিন্দুটা আছে এই বিন্দুতে আমার বেগটা হবে শূন্য, আর সাম্য অবস্থানে আমার বেগটা হবে কি? ম্যাক্সিমাম। ঠিক আছে, যখন এইভাবে যাবে আর কি। তো দেখো, এই হচ্ছে আমাদের মোটামুটি কাহিনী। তো এইখান থেকে আমাদের একটা ম্যাথ আছে। এখন দেখো, এখান থেকে যদি আমরা একটা ম্যাথ করতে চাই, ম্যাথটা কি? যে একটি সরল দোলকের দোলককে আচ্ছা, তা দেখো প্রশ্নটা হচ্ছে তোমার, একটি সরল দোলককে সাম্যাবস্থান থেকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। সুতার দৈর্ঘ্য 2 মিটার এবং ববের ব্যাস 6 সেন্টিমিটার হলে সাম্যাবস্থান অতিক্রম করলে বেগ কত ছিল? এক্ষেত্রে আমার কী করতে হবে? প্রথমে হচ্ছে চিত্রটা আঁকতে হবে। তো আমি চিত্রটা আঁকি। এইটা হচ্ছে আমার কি? সরল দোলক। কোন অবস্থায়? সাম্য অবস্থায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার সাম্য অবস্থান। তো এখন কি বলছে? যে সাম্য অবস্থান থেকে 5 সেন্টিমিটার টেনে ছেড়ে দেওয়া হলো। তার মানে আমি ধরলাম যে 5 সেন্টিমিটার এই পর্যন্ত, 5 সেন্টিমিটার টেনে কি করলো? সে দোলটাকে ছেড়ে দিল। আচ্ছা, এখন 5 সেন্টিমিটার টেনে যদি ছেড়ে দেয়, তো এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে সুতার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তার মানে এই অংশটা হচ্ছে কি? আমার 2 মিটার। আর ববের ব্যাস দেওয়া আছে 6 সেন্টিমিটার। আচ্ছা, তো বলছে যে সাম্য অবস্থান অতিক্রমকালে
বেগ কত ছিল। আচ্ছা, তো তুমি মনে করো যে 5 সেন্টিমিটার পর্যন্ত উচ্চতা নিয়ে গিয়ে এটাকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে কি হবে, একটা নির্দিষ্ট বেগে আসবে এবং এই সাম্য অবস্থানে বলছিলাম যে বেগটা হবে কি ম্যাক্সিমাম। তো এই অবস্থানে আসলে বেগটা কত সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তো এই অবস্থানে বের করতে গেলে আমার কি করতে হবে, দেখো এই পয়েন্টটাকে যদি আমি বি ধরি আর এই পয়েন্টটাকে যদি আমি সি ধরি, তো আমি বলছিলাম কি যে অবস্থানে নিয়ে যাই কেন আমাদের হচ্ছে যান্ত্রিক শক্তি যেটা থাকবে সেটা সবসময় সমান থাকবে। তো বি অবস্থানে আমার মোট যান্ত্রিক শক্তি আর সি অবস্থানে মোট যান্ত্রিক শক্তি কী হবে, সেম হবে। তো আমি যদি করি যে সি অবস্থানে মোট শক্তি, সিতে মোট শক্তি সমান বিতে মোট শক্তি। আচ্ছা, তো এখন দেখো সি অবস্থানে যখন আমি সর্বোচ্চ উচ্চতায় নিয়ে বস্তুটাকে ছেড়ে দিব তখন কি হবে, বস্তুটার কি কোনো বেগ ছিল, বেগ ছিল না। তো আমি যখন ছেড়ে দিছি তখন থেকেই না সে বেগ অর্জন করা শুরু করছে। কিন্তু এই অবস্থানে দেখো একটা উচ্চতা ছিল মানে হাইট ছিল, তো এই অবস্থানে তার কি থাকবে, একটা বিভব শক্তি থাকবে, কিন্তু তার গতিশক্তি কত হবে, শূন্য। তো আমি যদি লিখি ই কে সি প্লাস ইপি সি সমান ই কে বি প্লাস ইপি বি, তো এই অবস্থানে কি হবে, আমার গতিশক্তিটা হবে শূন্য, তার মানে শুধুমাত্র কি থাকবে, বিভব শক্তিটা থাকবে ইপিসি। আর এই যে অবস্থান বি অবস্থানে, এই অবস্থানে দেখো কোনো উচ্চতা নাই, তাই না। আমরা যদি এই অবস্থানটাকে তো আমরা ভূমি ধরি, তাই না। তো এই অবস্থানে আমার কি হচ্ছে, উচ্চতাটা নাই, তার মানে কিন্তু এই অবস্থানে কিন্তু আমার বেগটা হচ্ছে সর্বোচ্চ, তার মানে এই অবস্থানে আমার কি থাকতেছে, শুধুমাত্র গতিশক্তি থাকতেছে। তো আমি যদি লিখি আর এই যে অবস্থান, এই অবস্থানটাকে আমি ধরলাম হচ্ছে এই সি, হ্যাঁ এই অবস্থানটাকে ধরলাম এই সি, তার মানে আমার কি হবে এম জি এই সি সমান কি হবে হাফ এম ভিভি স্কোয়ার। তো আমাকে এই ভিভি স্কোয়ারটা বের করতে হবে, দুই পক্ষ থেকে আমার এম কেটে গেল, তার মানে থাকলো কি জিএইচসি সমান বা 2GHC সমান কি হলো ভিভি স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তো এখান থেকে আমার কি বের করতে হবে, এই সিটা বের করতে হবে, বাদ বাকি সব কিছু আমি জানি। এখন এই সিটা আমি কীভাবে বের করতে পারি, দেখো এই যে জিনিসটা ছিল পুরোটা, এটা ছিল কি আমার কার্যকরী দৈর্ঘ্য। আর কার্যকরী দৈর্ঘ্য সমান কি আমার এল প্লাস মানে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। তো সুতার দৈর্ঘ্য আমার দেওয়া আছে 2 মিটার এবং ববের ব্যাসার্ধ আমার কত দেওয়া আছে 6 সেন্টিমিটার। তার মানে আমি যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে দেখো আমি কি পাচ্ছি, কার্যকরী দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য 2.03 মিটার। তো এইটা যদি তোমার 2.03 মিটার হয়, তার মানে এই অংশটুকু কি হবে তোমার 2.03 মিটারই হবে, কারণ একই সুতায় তো আমি কি করতেছি উপর পর্যন্ত নিয়ে যাচ্ছি। তার মানে এটাও হবে আমার কি 2.03 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো এটা হচ্ছে আমার ও বি, এটাকে আমি ধরলাম এন, আমার বের করতে হবে হচ্ছে বি এন এর এই অংশটুকু, ঠিক আছে। তো তুমি এটা কীভাবে বের করতে পারবা, এই অংশটুকু আমার দেওয়া আছে 5, এই অংশটা আমি জানি কি 2.03। তো এই যে ও এন এই অংশটা যদি তুমি বের করতে পারি তাহলে আমি কি করব, পুরোটা থেকে এতটুকু যদি বিয়োগ দিই তাহলে আমি এই অংশটুকু পেয়ে যাচ্ছি। তো পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো, করে হচ্ছে তোমার ও এন এটা বের করো। তাহলে আমি করি ও এন স্কোয়ার সমান কী হবে, ওসি স্কোয়ার সমান ও এন স্কোয়ার যোগ এনসি স্কোয়ার। তাহলে তোমার ও এন স্কোয়ার সমান কী হবে, ওসি স্কোয়ার মাইনাস এনসি স্কোয়ার। তাহলে ও এন সমান কী হবে রুট ওভার ওসি স্কোয়ার মাইনাস এনসি স্কোয়ার। আচ্ছা, এখন ওসির মান কত, ওসির মান হচ্ছে আমরা 2.03 স্কোয়ার মাইনাস এনসি, এনসিটা কই, এনসি যে এই যে 5 সেন্টিমিটার যতটুকু অংশ আমি টেনে ছেড়ে দিছি। এখন 5 সেন্টিমিটার মানে কত 0.05 মিটার। তাহলে এটা করলে তোমার কত হয় 2.0294 মিটার। তার মানে ওএন এই যে অংশটুকু আছে এই অংশটুকুর মান কত 2.029 মিটার। এখন আমার বের করতে হবে কতটুকু, এই যে এই সি মানে বিএন। তার মানে এই যে কার্যকরী দৈর্ঘ্য থেকে আমি যদি ওএনটা বাদ দিই তাহলে কী পাবো, আমি বিএনটা পেয়ে যাবো। তাহলে আমার বিএন সমান কত হবে, বিএন সমান হবে হচ্ছে ওবি মাইনাস ওএন। তো ওবি এর মান কত, ওই যে 2.03, আর ওএন এর মানটা কত আমার 2.0294। তাহলে বিএন এর মান কত হবে আমার, বিএন এর মান হবে হচ্ছে
6 গুণ 10⁻³ মিটার। ঠিক আছে, তাহলে আমি বিএন পাইছি। এখন বিএন এর মানটাই তো আমার এইচসি, তাই না? এখন বিএন এর মানটাই আমি কী করবো, এখানে বসাই দেবো। বসাই দিলে আমি কী পাবো, ভিবি এর মানটা পেয়ে যাব। তাহলে ভিবি এর মানটা কত হয় এখান থেকে? ভিবি এর মানটা হয় হচ্ছে 0.343 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমার আনসার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমার একটা টপিক হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। গতিশক্তি আর ভরবেগের মধ্যে সম্পর্ক। ভরবেগের সম্পর্ক। আচ্ছা, এখন যদি গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক বের করতে চাই, আমরা কি জানি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো, আমরা যদি উপর নিচে এম দ্বারা গুণ করি তাহলে কি হয়, এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। তো এম ভি মানে কি, মানে ভরবেগ, ভরের বেগের গুণফলই তো ভরবেগ। তাহলে এটা কি হবে, পি স্কোয়ার বাই 2m। তার মানে ইকে সমান কি হবে, পি স্কোয়ার বাই 2m। এটা হচ্ছে তোমার গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক সূচক সূত্র। তো এখন মনে করো তোমাকে একটা ম্যাথ দেওয়া থাকলো যে, তো দেখো তোমার একটা কোশ্চেন আছে যে কোনো বস্তুর ভরবেগ যদি 25% বৃদ্ধি করা হয় তাহলে গতিশক্তি কত পার্সেন্ট বাড়ে। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে 25% কিন্তু কী করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, 25% কিন্তু করা হয় নাই। যদি বলতো যে 25% করা হয়েছে, তখন আমার মনে করো যে পিএফ যদি আমি ধরি শেষ ভরবেগ, তাহলে পিএফ হয়তো কি, পিআই এর 25%, মানে 25% অফ পিআই। কিন্তু যদি তোমাকে বলতো যে 25% বৃদ্ধি করা হয়েছে, তার মানে পিএফ হবে কি, পিআই যোগ 25% অফ পিআই। বুঝতে পারছো? আচ্ছা, তো এটা যদি আমি করি তাহলে কি হয় দেখো, পিআই থাকে যদি 1 ধরি আমি, তাহলে 25% হবে হচ্ছে 25/100 পিআই। তার মানে আলটিমেট হবে কত তোমার, 5/4 পিএফ বাই পিআই রেশিও। ঠিক আছে, তো দেখো এখন আমরা জানি কি ইকে সমান সমান পি স্কোয়ার বাই 2m। তার মানে ইকের সাথে পি স্কোয়ারের সম্পর্ক কি, সমানুপাতিক। তো আমি যদি লিখি যে ইকে পিএফ বাই ইকে আই বাই পিএফ স্কোয়ার পিআই স্কোয়ার। এখন তুমি মানটা বসাও, পিএফ বাই পি এর মান তো তুমি জানো। তার মানে ইকে এফ বাই ইকে আই যদি আমি করি তাহলে কী হবে, 25/16। আচ্ছা, তার মানে ইকে এফ হবে তোমার কত, ইকে এফ হবে তোমার 156.25%। তো দেখো ইকে এফ হয়েছে কত, 156.25%। তাহলে বৃদ্ধি পাইছে কত, আগে ছিল কত 100%, এখন হচ্ছে 156.25%। তাহলে বৃদ্ধি পাইছে হচ্ছে তোমার 156.25 মাইনাস 100 সমান কত, 56.25%। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা পড়ব হচ্ছে ক্ষমতা সংক্রান্ত। হ্যাঁ, তো এই আচ্ছা দেখো, এখন ক্ষমতা সংক্রান্ত আমরা কিছু পড়ব। তো ক্ষমতা কাকে বলে, কাজ করার হারকে আমরা বলি ক্ষমতা। ঠিক আছে, কি বলি, কাজ করার হার। মানে আমরা যে সূত্র যেটা পড়ছিলাম মনে আছে কি, যে পি সমান W/T। তো একক সময়ে কাজ করার বা কাজ করার হার দুটো কিন্তু একই কথা। তো একক কী হবে, কাজের একক জুল আর সময়ের একক সেকেন্ড, মানে জুল পার সেকেন্ড, বা এটাকে আমরা ওয়াট দ্বারা প্রকাশ করি। বা ক্ষমতার আরেকটা একক আছে হর্স পাওয়ার। হ্যাঁ, তো হর্স পাওয়ার আসলে কোথা থেকে আসলো, হর্স পাওয়ার আসলে তোমার মনে করো যে আগে এই ঘোড়ার ক্ষমতা দ্বারা মানে একটা ক্ষমতা যাচাই করা হতো। মানে মনে করো একটা ঘোড়া কাজ করতে পারে এতটুকু, তো ওর সাপেক্ষে আসলে চিন্তা করা হইতো যে এতটুকু কাজ করা হয়েছে, মানে ততটুকু মাপা হইতো যে হর্স পাওয়ার দিয়ে, মানে ঘোড়ার তুলনায় কতটুকু কাজ হয়েছে ওইটা আসলে পরিমাপ করা হইতো। তো সেখান থেকে আসলে হর্স পাওয়ারটা আসছে। যাই হোক, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এখন আমাদের একটা বিষয় আছে যে ক্ষমতা এবং বেগের সম্পর্ক। বেগের সম্পর্ক দেখো, ক্ষমতা এবং বেগের সম্পর্ক এটা তুমি জানো যে পি সমান কি, এফ ভি। ঠিক আছে, আচ্ছা
কীভাবে আসলো এটাও তুমি জানো, পি সমান কী হয় ডাব্লু বাই টি, ডাব্লু সমান কি আমার এফ এস বাই টি, আর এস বাই টি মানে কি ভি, সেখান থেকে কি এফ টি। আচ্ছা, তো এখন যদি একটা ম্যাথের কথা চিন্তা করো তাহলে দেখো যে এখানে বলছে যে 250 কেজি ভরের বোঝা ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে ওঠানো হলে কত ক্ষমতা ব্যয় হয়, ঠিক আছে। তো এখানে নর্মাল সূত্র পি সমান কী হবে এফ ভি, এখন এফ মানে কি এম জি, আর ভি তো ভি, কারণ এম এর মান কত 250, জি এর মান কত 9.8, আর ভি এর মান কত 0.1, তাহলে কত হবে 245 ওয়াট। এগুলো আসলে এমসিকিউতে আসে, তো এগুলো আসলে একটু করতে হবে এই আর কি। এখন আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে তোমার কর্মদক্ষতা সংক্রান্ত, ঠিক আছে। তো দেখো কর্মদক্ষতা সম্পর্কে যদি আমি বলি, তো কর্মদক্ষতা বলতে আসলে কী বোঝায় যে প্রদত্ত শক্তির আসলে কত শতাংশ কার্যকরী শক্তিতে রূপান্তরিত হয়েছে। যেমন মনে করো যে আমি একটা হিটারের কথা যদি চিন্তা করি, যে মনে করো যে একটা হিটারের তোমার 250 ওয়াট মনে করো যে সে দিতে পারে, বা মনে করো যে 250 জুল আমরা হচ্ছে কাজ করতে পারি। এখন মনে করো হিটারের কি হয়, হিটারের তো আমাদের মেইন কাজ হচ্ছে হিট করা, তাই না। তো এটা তো শুধু হিটই হয় না, লাইটও কিন্তু উৎপন্ন হয়। তো মনে করো তোমার 250 জুলের মধ্যে 210 জুল হচ্ছে তোমার হিটের জন্য ব্যয় হয়েছে, আর বাকি যে 40 জুল আছে ওইটা মনে করো তোমার লাইটে খরচ হচ্ছে। তো ইফেক্টিভ বলতে আসলে আমরা কোনটাকে বুঝি, আমার যেটা দরকার, তো এখানে দরকার কি হিটের জন্য, তার মানে এখানে ইফেক্টিভ হিসেবে আমরা নেব কোনটা 210 জুল, ঠিক আছে। আচ্ছা, তো এরকম যদি হয়, এখানে সূত্রটা হচ্ছে তোমার এটা সমান ইফেক্টিভ আউটপুট এনার্জি, বা ওই যে আমরা যেটাকে বলতাম কার্যকরী শক্তি বা মোট প্রদত্ত শক্তি, ঠিক আছে। ইফেক্টিভ আউটপুট এনার্জি, এটাকে আমরা বলতাম যে কার্যকর শক্তি, আর হচ্ছে টোটাল ইনপুট এনার্জি বা হচ্ছে প্রদত্ত শক্তি ইনটু কত হবে 100%। এখন দেখো যে একটা কথা চিন্তা করো যে বাল্ব, হ্যাঁ বাল্ব তো কি করে আলো দেয়, মানে আমাদের বাল্বের মেইন উদ্দেশ্য কি আলো দেওয়া না। তো মনে করো যে বাল্ব ইলেকট্রিসিটি থেকে 100 জুল শক্তি বাল্বে আসতেছে, তার মানে এটা কি আমার হচ্ছে ইনপুট। এখন 9 জুল শক্তি মনে করো আমার আলোর জন্য ইউজ হচ্ছে, আর বাকি যে 91 জুল শক্তি সেটা মনে করো আমার হিটের খরচ হচ্ছে, কারণ একটা লাইট যখন জ্বলে তখন সেটা তো গরম হয়, তাই না, তারপরে কি করে সেটা আলো দেয়। তো এই গরম হওয়ার জন্য বা হিটের জন্য খরচ হচ্ছে আমার 91 জুল, লাইটের জন্য খরচ হচ্ছে আমার কি 9 জুল। তার মানে এখানে ইফেক্টিভ আসলে আউটপুটটা কোনটা, এই যে 9 জুল, ঠিক আছে। এখানে কিন্তু 91 জুল নিয়ে কাজ করলে হবে না, এখানে কি করতে হবে 9 জুল নিয়ে কাজ করতে হবে। তার মানে এখানে এফিসিয়েন্সি কত হবে, এফিসিয়েন্সি হবে যে 9/100 ইন্টু 100%, তার মানে কত হবে 9%, ঠিক আছে। এখানে যদি তোমাকে বলতো যে হিটার নিয়ে কাজ, তখন কিন্তু আমরা যে তাপের যেটা আছে সেটা নিয়ে কাজ করতাম, কারণ হিটারের আমার মূল উদ্দেশ্য কি হিট দেওয়া। তখন কি করতে হবে 91/100 ইন্টু 100%, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা ছিল। তো আরেকটা ম্যাথ আছে, এটা তুমি এমনিতেই পারবা। বলতেছে একটি বৈদ্যুতিক বাল্ব 1000 জুল তড়িৎ শক্তি ব্যবহার করে 600 জুল তাপ শক্তি উৎপন্ন করে, মানে বাল্ব আর কি। তো 600 জুল তাপ শক্তি উৎপন্ন করে, মানে 1000 জুল দেখো তোমার তড়িৎ শক্তি থেকে কত 600 জুল কিসে তাপ শক্তিতে, মানে হিটের জন্য। এখন আমার বাল্বের কাজ তো আর হিট দেওয়া না, বাল্বের কাজ কি আলো জ্বালানো। তো লাইটের জন্য কতটুকু খরচ হচ্ছে, এই 600 থেকে 1000 থেকে যদি 600 বাদ দাও তাহলে কত হবে 400 জুল। তার মানে আমি যখন কর্মদক্ষতা নিয়ে কাজ করব তখন কোনটা নিব 600 নাকি 400, তখন কিন্তু 400 নিয়ে কাজ করতে হবে, কারণ বাল্বের জন্য আমার ইফেক্টিভটা কি আলো দেওয়া। তার মানে 400/1000 ইন্টু 100, তার মানে কত হবে 0.4 বা কত হবে 40%, ঠিক আছে। তো এইটাই হবে আমার কি কর্মদক্ষতা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মোটামুটি চ্যাপ্টারটা ছিল, চ্যাপ্টারটা এখানেই শেষ। আর আরেকটা ম্যাথ আছে, ওটা তোমাকে আমি করতে দিব, তুমি এটা ট্রাই করবা, যদি না পারো আমি করাই দিব। এটাই মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ এখানেই।